আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে ভালো আছেন। আজকে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বিষয়ে আমরা আলোচনা করব সেটা হলো গুলিয়ান বার্ড সিনড্রোম জিবিএস। এটা খুবই ইম্পর্ট্যান্ট। এটা সাধারণত খুবই রেয়ার কেস মেডিকেল সেক্টরে। এটা এমন একটা সিরিয়াস কন্ডিশন, এটা অটো ইমিউন ডিসঅর্ডার। অটো ইমিউনি ডিসঅর্ডার বলতে কী বোঝায়? সিম্পলি যখন আমাদের বডিতে ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস যখন আমাদের ইনফেক্ট হয়, অ্যান্টিজেন যেটা ফরেন বডি যখন আমাদের বডিতে ঢোকে, তখন সেটা মারার জন্য আমাদের বডিতে অ্যান্টিবডি তৈরি হয়। কিন্তু কোনো কারণে যদি আমাদের নিজের শরীরকেই যদি আমাদের কি বলবো এনিমি মনে করি, শত্রু মনে করি, তাহলে সেটাই আমাদের অ্যান্টিবডি তৈরি হয় তার বিরুদ্ধে। এটাই হচ্ছে এখানে দেখেন, হোয়ার দ্য ইমিউনি সিস্টেম অ্যাটাক্স পেরিফেরাল নার্ভ। আমাদের আশেপাশে যে হাত পায়ে যে পেরিফেরাল নার্ভ আছে, সেখানে কিন্তু এখানে আমাদের অ্যান্টিবডি যায় সেটা ধ্বংস করতেছে। ঠিক আছে, এটাই হলো আমাদের অটোইমিউন ডিসঅর্ডার, যেটা আমার জিভিএস হচ্ছে পেরিফেরালি অফেন ট্রিগার বাই এ প্রিসেন্ডিং ভাইরাল ও ব্যাকটেরিয়া ইনফেকশন। এখানে বলতেছে জিবিএসের রুগীর অবশ্যই কন্ডিশানে তার আগে থাকবে পূর্ববর্তী কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া ইনফেকশনের কোনো একটা হিস্ট্রি থাকবে। অবশ্যই রুগী দেখার সময় যদি এইরকম যদি পেরিফেরাল নার্ভের কোনো যদি ডিসঅর্ডার নিয়ে আসে কেউ কোনো রুগী, তাহলে অবশ্যই তাকে আমরা হিস্ট্রি নিব যে তার প্রিভিয়াসলি কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস জনিত কোনো রোগ ছিল নাকি বা টিট করে আইসে নাকি। তো এটাই নিচে যে বলতেছে অটোইমিউন রিয়াকশানটা কি, এই যে এখানে বলতেছে জিবিএস অকার্স। এই যে গুলিয়ান বার্ড সিনড্রোমটা কীভাবে হয়? হয় না ইমিউনি সিস্টেম যখন আমাদের রোগপ্রতিরোধ ক্ষমতার যে সিস্টেমটা মিস্টেকেনলি আমাদের ভুলবশতভাবে অ্যাটাক করে নার্ভ সেলকে, অফেন প্রায় টার্গেটিং দ্য মায়েলিন শিট অর দ্য অ্যাক্সন। এখানে আমাদের অ্যাটাক করে তখনই আমাদের কিন্তু জিবিএসটা হয়। ওকে, আর ইনফেকশন অবশ্যই কোন কোন ইনফেকশনের জন্য তার জিবিএস ট্রিগার করে, যেমন এখানে দিয়ে আছে গ্যাস্ট্রোএন্টেরাইটিস, যেমন হলো ক্যাম্পলোব্যাক্টার জেজনি, ইনফ্লুয়েঞ্জা, কোভিড-19 বা জিকা ভাইরাস যাদের হয়, তাদের পরবর্তীতে কিন্তু জিভিএস হওয়ার চান্সটা খুবই খুবই বেড়ে যায় হাই রেটে। তো নিজের বডিকেই তখন তারা ইনেমি মনে করে, শত্রু মনে করে, এবং তার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে, যেটা আমরা জানালাম যে মায়োলিন শিট বা একজনে। এবং মলিকুলার মিমিক্রি জানেন একটা কপির মতো, যে এখানে আমাদের ইমিউনি সিস্টেমটা প্রডিউস করে কি তৈরি করে অ্যান্টিবডি কার বিরুদ্ধে? অ্যাগেনেস্ট দ্য ইনফেকশন, ওই যে ইনফেকশন দ্যাট মিস্টেকেনলি অ্যাটাক দ্য পেরিফেরাল নার্ভ। এটাই যে ওই যে বললাম যে যখন আমাদের অটো ইমিউনি ডিসঅর্ডার হয়, যেটা হয় সেটা হলো মলিকুলার মিমিক্রি। যে দেখেন এখানে ছবি দেওয়া আছে গুলিয়ান বার্ড সিনড্রোম। এখানে দেখেন এই যে নার্ভ ফাইবার যে মায়োলিন শিটে, এখানে আমাদের অ্যান্টিবডিটা এখানে আসে ডিস্ট্রয় করে দিচ্ছে। দেখেন এখানে ড্যামেজ, মায়োলিন শিটটা ড্যামেজ করে দিচ্ছে। এখানে আমাদের নার্ভটা আমাদের সিগন্যাল পাঠাতে পারছে না। এতে করে আমাদের পেরিফেরাল নার্ভগুলা কি হচ্ছে? ড্যামেজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে বিভিন্ন ধরনের এখানে একটা ছবি দিয়ে আছে, দেখছেন? এই যে মায়োলিন শিটের নিচের লোয়ার লিম্বে কিন্তু একটা সমস্যা, যে উইকনেস, হাত পায়ে শক্তি পাচ্ছে না, নিউরোপ্যাথি হচ্ছে। হ্যাঁ, এটা হলো সমস্যা। এবং সিমটমস, লক্ষণ কী কী থাকবে? ইনিশিয়াল সাইন, প্রথমে আমরা কী পাবো? টিগলিং, অর্থাৎ ওখানে ঝিঝি থাকবে। তারপর নামনেস, ওখানে অসারতা, মানে ওখানে কোনো ফিল পাবে না। এবং পিনস বা নিডিলে যেখানে আমাদের খোঁচা দিলে যেরকম মনে হয় সেরকম আমাদের হবে। কোথায় কোথায়? ফিঙ্গার, আঙ্গুলে, টোস, অ্যাঙ্কেল ও রিস্টে। এবং প্রোগ্রেসিভ উইকনেস, অবশ্যই এখানে আমাদের আস্তে আস্তে কিন্তু উইকনেসটা বাড়বে, অর্থাৎ দুর্বলতা বাড়বে। যেমন মাসেল উইকনেস টিপিক্যালি স্টার্ট ইন দ্য লেগস, সাধারণত পায়ে দুর্বল হবে, স্প্রেড টু দ্য আপার বডি, এবং এটা উপরের বডি আমাদের শরীরেও কিন্তু ছড়িয়ে যাবে উইথিন 2 or 4 weeks, মানে 2 সপ্তাহ থেকে 4 সপ্তাহ, মানে 1 মাসের মধ্যে এটা কিন্তু ডেভেলপ করবে। এবং সিভিয়ার সিমটম যদি দেখা দেয়, অবশ্যই আমাদের ইন্টেন্সিভ কেয়ার বা হাসপাতালে বা আইসিইউতে ভর্তি হইতে হবে। যেমন ডিফিকাল্টি উইথ ব্রেথিং, শ্বাসকষ্ট নিতে সমস্যা যদি হয়, সোয়েলিং প্রবলেম যদি হয়, গলতকরণ, স্পিকিং অর চুইং, এটা আমাদের আইসিইউর দরকার, ইন্টেন্সিভ কেয়ারের দরকার। এবং হলো পেইন আমাদের খুবই প্রচণ্ড হবে, সিভিয়ার শুটিং, মনে হয় কেউ আমাদের মনে হয় গুলি করছে, এরকম একটা ক্রাম্প, মানে মাসেলগুলোকে কী বলবো, এই যে ক্রাম্পিং করবে, চেপে ধরবে। লাইক পেন অফেন অর্স অ্যাট নাইট, এটা সাধারণত রাতে বেশি হয়। ডায়াগনোসিস কীভাবে করব? ক্লিনিক্যাল ইভ্যালুয়েশন আমরা কীভাবে করব? সাধারণত ডায়াগনোসিস করব, বেস করব সিমটম, লক্ষণের উপর, এবং প্রেজেন্ট যেটা আমাদের মেনি আদার ডিসঅর্ডার প্রেজেন্ট সিমিলারলি।
অর্থাৎ আমার ক্লিনিক্যালিভাবে ডায়াগনোসিস যদি করতে চাই, অবশ্যই আমরা সিমটমস এবং হলো আগেকার হিস্ট্রি নিয়ে এবং হলো নিজের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সের উপর আমরা এটা ডায়াগনোসিস করতে পারি এবং টেস্ট করতে পারি কনফার্মের জন্য। স্পাইনাল ট্যাপ লাম্বার পাংচার করে এখানে দেখব যে প্রোটিনটা বেড়ে গেছে, আমাদের সেরেব্রাল স্পাইনাল ফ্লুইডে প্রোটিনটা বেড়ে গেছে। এবং নার্ভ কন্ডাকশন স্টাডি যদি করি, সেখানে নার্ভ অ্যাক্টিভিটি ডিটেক্ট, নার্ভ ড্যামেজ হয়ে গেছে, কি আমরা পাবো, ওখানে আমাদের নার্ভগুলো ড্যামেজ হয়ে গেছে। এটা আমরা জিভিএসে কনফার্ম আমরা ট্রিটমেন্ট দিতে পারি। এবং ট্রিটমেন্টের জন্য অবশ্যই এখানে বলছে প্লাজমা এক্সচেঞ্জ, যে আমাদের রক্তে যে আমাদের যে রিমুভস, দেখেন এখানে ট্রিটমেন্ট কী করতে হবে, যে রিমুভস অ্যান্টিবডি অ্যাটাকিং প্রোটিন ফ্রম দ্য ব্লাড। অর্থাৎ আমাদের যে ওই যে বললাম মিস্টেকলিভাবে আমাদের যে অ্যান্টিবডিটা নার্ভ সেলকে আমার ড্যামেজ করতেছে, ওই অ্যান্টিবডিকেই আমরা রিমুভ করব যে রক্তে যে আছে তার মাধ্যমে, অর্থাৎ প্লাজমা এক্সচেঞ্জের মাধ্যমে আমরা সে যে অ্যান্টিবডি আছে সেটা আমরা রিমুভ করে নেব। এবং এখানে আমরা ইন্ট্রাভেনাস ইমিউনোগ্লোবিউলিন আমরা দিতে পারি, যারা সাধারণত যে ইউজুয়ালি হেলদি অ্যান্টিবডি, যারা আমার ভালো যে অ্যান্টিবডি, সেটা আমরা দিয়ে যে হার্মফুল অ্যান্টিবডিকে ব্লক করে দিব। অর্থাৎ ট্রিটমেন্ট একটা হবে যেখানে আমাদের রক্ততে যেটা খারাপ অ্যান্টিবডি আছে ওটা রিমুভ করব, আর ভালো অ্যান্টিবডি সেখানে ইনজেক্ট করব। এটা হলো মেন চিকিৎসা। এবং হলো সাপোর্টিভ কেয়ারের জন্য অবশ্যই দেখেন সাপোর্টিভ কেয়ার আমরা কী কী করব। রুগীকে এই রোগের সম্পর্কে আমার কাউন্সেলিং করতে হবে, তাকে ভালো করে বলতে হবে যে কী রোগ, জিবিএসটা কী, এর মাধ্যমে কী কী হয়, কী সমস্যা হয়। এবং জিবিএস হলে আপনার বললাম যে নার্ভ ড্যামেজ হয়ে যেতে করে তার নড়াচড়া করতে সমস্যা, সম্পূর্ণ বেড রেস্টে থাকলে যদি বেড শর্ট জোরে না হয় 2 ঘন্টা পর পর তাকে পোস্চার চেঞ্জ করতে হবে। ডানে যদি থাকে বামে করতে হবে, বামে থাকলে ডানে করতে হবে। এবং কিছু বেড পাওয়া যায়, সুন্দর কিছু বেড ইলেকট্রিক বেড পাওয়া যায়, যেটা আমাদের বেড শর্ট থেকে রক্ষা করে, ঠিক আছে। এবং হলো যদি রুগীরা ফিডিং করতে না পারে, অর্থাৎ খেতে না পারে, এনজি টিউবের মাধ্যমে আমরা তাকে খাওয়াবো। এবং হলো পায়খানা বা প্রস্রাবের জন্য একটা ব্যবস্থা করবো, আর ফিজিওথেরাপি দেবো সেখানে। আর এখানে একটু সাপোর্টিভ কেয়ারের জন্য কিছু কিছু আমরা মনিটরিং কিছু দেখবো, যে পালস অক্সিমিটার দিয়ে দেখবো যে তার পালস রেট কেমন হচ্ছে, হার্ট রেট কেমন কী অবস্থা আছে, ব্লাড প্রেশার দেখবো, তার ডায়াবেটিস দেখবো, ঠিক আছে। এবং যদি বেশি ব্যথা হয়, যে আইবুপ্রোফেন যে ওষুধ আছে 200 থেকে 400, এটা যদি ব্যথা হয়ে খাবে। এবং চিকিৎসা তো উপরে বললাম, আইভিতে আমরা যে প্লাজমা প্রেসিন, অর্থাৎ হচ্ছে প্লাজমা এক্সচেঞ্জ করবো, আর ইমিউনোগ্লোবিউলিন তো দিব, এটাই বললাম 3 দিন ডোজ বলে দিচ্ছে, 1 থেকে 2 কেজি পার ডে ফর 3 ডেজ সিঙ্গেল ডোজে আমরা দিব। আর রিহ্যাবিলিটেশন তো বুঝতে পারতেছেন, অর্থাৎ রুগী যখন রিহ্যাবিলিটেশন মানে যে রুগী আগেকার অবস্থায় ফিরে যাওয়ার জন্য আমরা যতটুকু চেষ্টা করব, সেটা হলো রিহ্যাবিলিটেশন। তো আপনারা সকলে বুঝতে পারছেন যে গুলিয়ান বার্ড সিনড্রোম কত একটা ভয়ানক রোগ। এটা খুবই রেয়ার ডিজিজ এবং সিরিয়াস ডিজিজ। তো সকলে এটা থেকে অ্যাওয়ার হইতে হবে। তো এটাই ছিল আজকের আলোচনা। তো আশা করি সকলে বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।